আসসালামু আলাইকুম এসএসসি 26 27 যারা এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আজকে গুণগত রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি যে টপিকটা থেকে প্রত্যেকটা বছর তোমাদের বোর্ড কোশ্চেন তোমরা একটা না একটা প্রশ্ন পাবা। তো এই টপিকটা ভাই আজকে চেষ্টা করছি কনসেপ্ট সহ একটা প্রশ্ন নিছি, সেই প্রশ্নটা তোমাদেরকে ধরে সলভ করবো যাতে টোটাল টপিকটা শেষে যাতে সলভ করবো, এটা টোটাল টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো তোমাদেরকে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার, তাহলে আশা করবো তোমরা সম্পূর্ণ টপিকটা ভালোভাবে বুঝতে পারবা। তো চলো ভাই শুরু করা যাক। প্রথমে একটু টাচ করি যে পারমাণবিক বর্ণালী এই জিনিসটা আসলে কি। খুব সহজ, তোমরা হয়তো জানো যে এই যে একটা ইলেকট্রন দেখতে পাচ্ছ ভাই এখানে, এই ইলেকট্রনটা যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন সে শক্তি বিকিরণ করতে করতে কিন্তু আসে, শক্তি একটা বিকিরণ করতে করতে সে আসে। এই যে সেই শক্তিটা বিকিরণ করতে আসে, সেই বিকিরিত শক্তিটার বিষয়ে যখন বিজ্ঞানীরা গবেষণা করলেন যে বিকিরিত শক্তির গঠনটা কিরকম বা কিরকম কি হয়, সেখানে বিজ্ঞানীরা একটা বর্ণালীর একটা গঠন তারা পাইছিলেন। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দিয়ে যুক্ত একটা বর্ণালীর মতো, মানে যখন ইলেকট্রন একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে আসে, তো ওই যে বর্ণালীটা, ওই বর্ণালীটাকে কিন্তু পারমাণবিক বর্ণালী বলা হয়। ঠিক আছে, ওইটা হচ্ছে তোমার ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যখন যায় আর কি, তখন যে শক্তি বিকিরণ করে, সেই বিকিরিত শক্তির মধ্যে কিন্তু অসংখ্য রেখাযুক্ত একটা বর্ণালী পাওয়া যায়, সেটাকেই মূলত পারমাণবিক বর্ণালী বলা হয়। এই পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এইচএসসি তে আমাদের যে বোর্ড বই আর কি, আমাদের বোর্ড বই দেখবা যে তোমার পারমাণবিক বর্ণালীর ইসের আলোচনা আছে, তিনটা রশ্মি মূলত মেইন ফোকাস করছে। নাম্বার ওয়ান হচ্ছে তোমার ইউভি রশ্মি, তারপরে হচ্ছে তোমার দৃশ্যমান আলো রশ্মি, দৃশ্যমান রশ্মি, আর তিন নাম্বারটা হচ্ছে আইআর রশ্মি। এই তিনটা। তো তোমাদের কাজটা কি ভাই একটু বোঝো। দেখো এই রেঞ্জটা আমি এখানে লিখে দিছি। তোমাদের কাজ হচ্ছে দৃশ্য ইউভি রশ্মি যেটা আছে সেই ইউভি রশ্মির রেঞ্জটা মুখস্থ করা, এবং ইউভি রশ্মির যে তোমার প্রয়োগটা আছে জাল টাকার নোটে বা তোমার অন্যান্য যে কিছু ছোট মানে প্রয়োগ জাল টাকার নোটের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি মনে করো যে তুমি দু একটা নিজে রাখতে পারলে খ নম্বরে যদি আসে তাহলে দেওয়ার জন্য আর কি দুইটা তিনটা পড়বা। দৃশ্যমান আলো রশ্মি এটা একটু কষ্ট করে ভাই, ওই যে বেনিয়াসো কলা যে এইটা আছে সিস্টেমটা আছে ওইটা তোমাদের বইয়ে আর কি আছে। সো ওইটা একটু ওই দৃশ্যমান আলো যে রেঞ্জ গুলো আছে লাল নীল এগুলো রেঞ্জটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আর শেষে যেটা আছে তিন নাম্বার যেটা আয়ার রশ্মি, আয়ার রশ্মিটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এর রেঞ্জটা এখানে আছে গুরুত্বপূর্ণ, এটা সামনে দেখবা যে গুরুত্বটা কি। আর আরেকটা আছে ভাই তোমার একটা খ নাম্বারের জন্য আর কি, আমি চাচ্ছি যে তোমরা এমন ভাবে পড়বো, আমি তোমাদেরকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবো ক খ গ ঘ সবগুলো যাতে তোমরা ভালোভাবে পারো। এই আয়ার রশ্মি থেকে কিন্তু তোমার খ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা কি তোমার আয়ার রশ্মির প্রয়োগ বলতে পারে। সেটার ক্ষেত্রে তুমি মনে করো এমআইআর যেটা আছে, তোমরা সবাই জানো কার্যকরীমূলক জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে সহযোগিতা করে। এফআইআর যেটা আর কি তোমার আছে রক্ত আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তারপর তোমার এনআইআরটা যেটা আছে ওটা আমাদের খুলি মাথার খুলিতে ডট পদ্ধতিতে তোমার খুলির যে অবস্থা নির্ণয় করে। তাছাড়া আরো বিভিন্ন কাজ করে, কিন্তু আমি জাস্ট তিনটা উদাহরণ বললাম, কিন্তু এটা দেখবা যে আর দুই তিনটা করে পয়েন্ট আছে। তো মোট মিলাই তুমি মনে করো আয়ার রশ্মি সম্পর্কে পাঁচটা পয়েন্ট, মানে যেই কয়টা তোমার তিনটা আয়ার রশ্মি আছে তো ওইটার পাঁচটা পয়েন্ট তুমি জানলে হবে আর কি। আমার মনে হয় যে এটা খ নম্বরের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এই আয়ার রশ্মির প্রয়োগটা। এখান থেকে রেঞ্জটা আর এই প্রয়োগটা, এই দুটো জিনিস জানলে ভাই ইনশাল্লাহ তোমার এখান থেকে আর কিছু করার দরকার নেই, এইটুকুই যথেষ্ট হবে ইনশাল্লাহ। তারপরে তোমরা যদি লক্ষ্য করো আমাদের সূত্রের ক্ষেত্রে চলে আসি আমরা। পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে মূল যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু কি আমাদের দেওয়া আছে, আমরা সবাই সেটা আমাদের পরিচিত সূত্র, আমাদের বন্ধু, যে 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ভাই এখানে অনেক সময় তোমরা অনেকে কিন্তু এই জেড স্কোয়ারটা দাও না, বা মানে সবসময় মনে করো আর কি বাই ডিফল্ট ধরেই নাও যে এটার ভ্যালু 1 বানা দিলেও হয়, কিন্তু এটা কিন্তু অনেক সময় ঝামেলা করে। সো অবশ্যই তোমরা সূত্রটা মুখস্থ করবা জেড স্কোয়ার সহ, এবং এইভাবে কিন্তু ই করবা। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়ে যায়, মানে এটা থাকে না অস্তিত্ব, কাজে লাগে না, কিন্তু ওটা পরমাণু দিলে তখন কিন্তু বিপদে পড়া লাগবে। তাই সূত্রটা এইভাবে পড়বা ভালো হবে। আরেকটা সূত্র ভাইয়া, আর এটা কি, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, 1/λ এটা ভাই তরঙ্গ সংখ্যা নির্দেশ করে। আর রিগটার ধ্রুবকের ভ্যালুটা কি হবে, রিগটার ধ্রুবক ভ্যালুটা আমি এভাবে মনে রাখতাম। ধরো মানে আমি পার মিটার রেখে যেটা মনে রাখতাম সেটা হচ্ছে এই যে এরকম যে 106 109 সরি 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 109 109 678, ঠিক আছে। এরকম আগে করতাম 109 678, এটাকে লিখতাম, তারপরে একের পর একটা দশমিক দিতাম আর ইন্টু দিতাম 10⁻⁷। এটা হচ্ছে পার মিটার এককে, ঠিক আছে। আমি এভাবে করতাম আর কি, তোমার মানে যদি ভালো লাগে এভাবে মুখস্থ করতে পারো রিডার ধ্রুবকের ব্যাপারটা। সব কয়টা ভাই চেষ্টা করবো যে তোমার যে একক গুলো আছে, ইউনিট গুলো আছে, আগে এসআই একক গুলোতে সব কয়টা আগে মুখস্থ করা। তোমার যে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা এই জাতীয় যে ইউনিট গুলো আছে, ঠিক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক, এগুলো একটা এসআই একক গুলোতে আগে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবো। তো আমি এটা মিটার একক মুখস্থ করছি, আমি মিটার একক একটু মুখস্থ করছি, বেশি লাগে তো ধরো ন্যানোমিটার, এগুলোতে মোটামুটি এই মিটার এককটা মুখস্থ করলে অনেক বিভিন্ন জায়গায় যাওয়া যায়, ক্যালকুলেশনটা আমার জন্য ইজি হয়। সেই জন্য তোমরা এই সিস্টেমটা করতে পারো অথবা সেন্টিমিটার মুখস্থ করতে পারো। তো জাস্ট দেখালাম বিষয়টা। আর এখানে আরেকটা সূত্র আমাদের কাজে লাগবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা বিজ্ঞানী বোর যে পরমাণু মডেল দিয়েছিলেন, ওই পরমাণু মডেলের একটা অনুসিদ্ধান্ত ছিল, তোমাদের মনে আছে অবশ্যই। সেটা হচ্ছে, হ্যাঁ দেখো, কক্ষপথে ইলেকট্রন যে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন সে যাওয়া আসা করে, তখন তার কিন্তু বিকিরিত বা শোষিত শক্তির একটা মান পাওয়া যায়। সেই শোষিত বা বিকিরিত শক্তির মানটা কি বিজ্ঞানী বোর তিনি দেখিয়েছিলেন, সেটা হচ্ছে
এইচ নিউ, এটাকে নিউ বলে আর কি। তো ভাই আমি বলছি ভাই এখানে তোমাদের একটা কথা, যে এখানে তুমি এটা এভাবেও লিখতে পারো, ইনটু মানে কম্পাঙ্ক আর কি। তুমি এটা ইচ্ছা করলে কিন্তু এইচ এফ লিখতে পারো, ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো, মানে বেশি অভ্যস্ত আর কি, এটা আমি জাস্ট এই জন্য বললাম যে ইকুয়াল টু এইচ এফ, এটা কিন্তু আমরা বেশি অভ্যস্ত। এইচ এফ আর এইচ টিও একই ঘটনা, তুমি নিউ লিখতে পারো, এইচ এফ লিখতে পারো। তো এই দুটো সূত্র কিন্তু আমাদের সামনে লাগবে, এবং আমাদের এই অধ্যায়ের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই টপিকটার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো সূত্র হচ্ছে এইটা, যেখানে এইটার তথ্য তো বললাম যে ইলেকট্রন একটা কক্ষপথ আর একটা কক্ষপথে যখন তোমার যায়, তখন তার যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, সেই তরঙ্গ সংখ্যা নির্ণয় সূত্র এটা, এবং ওই যে শোষিত বা বিকিরিত শক্তি পাওয়া যায় যেটা, সেই শক্তির পরিমাণটার সূত্র এটা, এই দুটো সূত্র কিন্তু এখানে প্রয়োজন বা লাগবে। তো ভাইয়া এখানে এই দুটো সূত্রের প্রয়োগটা আমরা দেখবো হচ্ছে এই যে একটা সৃজনশীল তোমাদের জন্য নিয়ে আসছি, যশোর বোর্ডের একটা সৃজনশীল। এই সৃজনশীলটা ভালোভাবে বুঝলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে আসা যে কোনো টপিক ভালোভাবে পারবা। দেখো এই সৃজনশীল প্রশ্নটা যশোর বোর্ড 2022 সালে আসছে। এখানে তোমাকে বলছে যে ভাই সি থেকে বি কক্ষপথে ধাপান্তরের শক্তি, বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো, বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তো এই বিষয়টা বলার আগে ভাই আরেকটা জিনিস আমি তোমাদের একটুখানি করি, তোমরা একটু লক্ষ্য করো, সেটা দেখো তোমাদের যে সূত্রটা ছিল তোমার, মানে এটা বের করার ক্ষেত্রে তো লাগবে না, এটা বের করার ক্ষেত্রে তোমার লাগবে, আমি এখানে একটা করি, আচ্ছা ঠিক আছে, এর ভিতরে যে বলবো না, তবে ভিতরে যে বলবো। তো দেখো সি থেকে বিতে, এখন দেখো সি কয় নাম্বার কক্ষপথ, সি হচ্ছে ভাই তোমার এই যে এখানে তোমার চিত্রটা আছে, এটা যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন। সি হচ্ছে 3 নম্বর কক্ষপথ, আর বিটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তাহলে দেখো বিকিরিত শক্তি বের করার জন্য আমাকে যেটা ডেটা লাগবে, তুমি কি করবা, যাকে বের করে রাখবা যে কি লাগবে। দেখো ইকুয়াল টু এইচ এফ লাগছে, তো এইচ এফ হলো তো ভাই তুমি অবশ্যই জানো, তো সমস্যা কি করছে, এফটা সমস্যা করছে, আমাদের তো কম্পাঙ্ক দেওয়া নাই, তো কম্পাঙ্ককে আমি ভাঙে কি লিখতে পারি না যে এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা লিখতে পারি। তার মানে কোনোভাবে ভাই যদি আমি ভুল করে ল্যামডাটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তো ল্যামডা বের করার সিস্টেমটাকে এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে তোমার সি থেকে বি বলে দিছে। তার মানে কি তুমি ল্যামডাটা এখন মূলত বের করবা গ নাম্বার প্রশ্নের জন্য, ঠিক আছে, তুমি ল্যামডাটা বের করবা। ল্যামডা বের করার সূত্র তো একটু আগে বললাম, রিডমার্ক সূত্র যেটা 1 বাই ল্যামডা ইকুয়াল টু ইনটু এটা। তো আমি একবারে এটা লিখে আমি তোমার মনে করো যে এটা তোমরা ক্যালকুলেট হিসাব করার সময় এভাবে হিসাব করবা যে ডাইরেক্ট যখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য লাগবে আর কি, তখন কি করবা 1 বাই ল্যামডা লিখে ল্যামডা লিখবা, ল্যামডা লিখে জাস্ট ডাইরেক্ট 1 বাই দিয়ে ওই যে হিসাবটা ছিল সেগুলো জাস্ট সিম্পল ভাবে লিখে দিবা, আর এইচ ইনটু 1 বাই এন এর, এখানে এল হচ্ছে তোমার 2 স্কয়ার আর এইচ হচ্ছে তোমার 3 স্কয়ার। এই জায়গায় ভাই একটা কথা আছে, মেটে আর এখন বলবো, আর এটা হচ্ছে জেড স্কয়ার। এখন দেখো এই যে এখন আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু হিলিয়াম বলছে, ঠিক আছে, তোমরা যারা হাইড্রোজেন পড়ো তারা কিন্তু এখানে 1 দিতে গেলে মান ঠিক আসতো না, কিন্তু এখন হিলিয়াম আসছে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া লাগবে, এটা হচ্ছে 4 2 2। সো এখানে কিন্তু 2 স্কয়ার এর পারমাণবিক সংখ্যাই ছিল, হ্যাঁ জেড, এটা হচ্ছে জেড স্কয়ার, ঠিক আছে 2। তো ঠিক আছে, 2 জেড স্কয়ার দিলাম, সরি 2 স্কয়ার দিলাম। তো দেখো এইবার যে বিষয়টা একটু আলোচনা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে তোমার আমি এখানে যে বিষয়টা বোঝাবো, এই যে এই 1/h এর হিসাবটা আবার একটু তোমাদের একটু টাইম নিয়ে বোঝাবো, একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এখানে একটু ঝামেলা হয় মাঝে মাঝে, সেটা কি, এই যে মানটা, এই মানটা দেখো ইলেকট্রন তোমার যেখান থেকে মানে ধরো উচ্চ কক্ষপথ থেকে নিচে কক্ষপথের দিকে যাওয়ার সময় সাধারণত এই ধরনের প্রশ্ন করে আর কি। তো নিম্ন যে কক্ষপথ সেটার জন্য কিন্তু 1/nl স্কয়ার, এই nl ভ্যালুটা কিন্তু ঠিক থাকে, কিন্তু আমাদের এই h এর ভ্যালুটা নিয়ে মানে এই 1/nh স্কয়ার, nh এর ভ্যালুটা বা মানটা বের করার জন্য একটু ঝামেলা হয়। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করবো, আমি তোমাদেরকে একটু বলে রাখি। তুমি কি করবা, যে জাস্ট একটা জিনিস মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য ভাবে মুখস্থ করবা। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি মুখস্থ করবা মনে রাখবা, যদি তোমার প্রশ্নে তুমি পাও তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বা ল্যামডা ম্যাক্স, ঠিক আছে, ল্যামডা যখন তুমি ম্যাক্স কোনোভাবে বুঝবা, কোনোভাবে ধরো বুঝে গেছো, তখন তোমার এই এইচ এর ভ্যালুটা কি হবে, এই এনএইচ এর ভ্যালু হবে হচ্ছে তোমার এনএল প্লাস 1। আর যদি তুমি কোনোভাবে বোঝো যে ভাই তরঙ্গ দৈর্ঘ্য তোমার মিনিমাম, তাহলে তোমার এই এনএল মানে এনএল যেটা আর কি, সরি ল্যামডা ল্যামডা ইস যদি থাকে, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হলে এনএইচ এর ভ্যালুটা কি হবে, ইনফিনিটি বা অসীম হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ হয়, এনএইচ এর ভ্যালু এনএল প্লাস 1, মানে এনএল মানে যেখানে আর কি তোমার যাবে ওটা দেখা যায়, তোমার বলে দেয় যে কোথায় যাবে, বা তোমার মানে যে কোনো একটা বলে সাধারণত ওটা বলে দেওয়া থাকে। আর যদি তোমার এনএইচ মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যখন সর্বনিম্ন হবে, আর তখন তোমার এই এনএইচটা ভ্যালু ইনফিনিটি হবে। এখন ভাই তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের এই আমাদের ইসের সময় যেই থাকে, ধরেন শক্তি দেওয়া থাকে অনেক সময়, সর্বোচ্চ শক্তি, সর্বনিম্ন শক্তি, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক, এই জাতীয় ভাই সব প্রশ্ন যেখান থেকে আসুক কেন তুমি সব তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলাবা। কিভাবে মিলাবা ভাই, দেখো এই যেখানে আমি কিন্তু দিয়ে রাখছি, সম্পর্কটা দিয়ে রাখছি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি এবং কম্পাঙ্ক উভয় সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমার প্রশ্নে যদি বলতো যে স্যার তুমি সি থেকে বি এর জন্য তুমি বের করবা, ধাপান্তরের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ কম্পাঙ্ক মানে সর্বোচ্চ কম্পাঙ্ক বের করবা, কম্পাঙ্কটার পরিমাণ বের করবা, তোমাকে বলে দিবে, কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিবে সর্বোচ্চ কম্পাঙ্ক অথবা সর্বোচ্চ শক্তি। তো ওই সর্বোচ্চ কম্পাঙ্ক বা সর্বোচ্চ শক্তি যে কথাটা, ওখান থেকে তুমি সহজে বুঝে ফেলতে পারবা, যেহেতু কম্পাঙ্ক বা শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই সর্বোচ্চ কম্পাঙ্ক বা সর্বোচ্চ শক্তি থাকলে মূলত সেটা আমার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যকেই বোঝাবে। আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, সুন্দরভাবে কিন্তু বলছি এনএইচ এর ভ্যালু বিসমিল্লাহ বলে এখানে তুমি কি বসাবা, ইনফিনিটি বসাই দিবা সর্বনিম্ন যখন তরঙ্গ থাকবে। অনুরূপভাবে প্রশ্নে যদি সর্বনিম্ন শক্তি বা সর্বনিম্ন তরঙ্গের জন্য ধাপান্তরে পাওয়া যাবে কিরকম কি, এটা প্রশ্ন করে যে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষপথে গেলে সর্বনিম্ন কতটুকু শক্তি পাওয়া যাবে, সর্বনিম্ন শক্তি বলা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য সর্ব
সর্বোচ্চ, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হলে কি এই এনএইচ এর ভ্যালু এনএল প্লাস 1, অর্থাৎ তোমাকে যেখানে যাবে ইলেকট্রনটা, যদি ধরো এখানে দ্বিতীয় ক্ষেত্রে যাবে তাহলে এনএল ভ্যালু এখানে 2 দিছি, তাহলে জাস্ট এনএল প্লাস 1 মানে 3। আর যখন দেখবে যে এই যে এগুলো যেমন নরমাল জেনারেল যে প্রশ্নগুলো এখানে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন নাই, ওই প্রশ্নগুলোতে কিন্তু এই ধরনের কোনো ঝামেলাই থাকবে না। যখন আর কি এগুলো সর্বোচ্চ সর্বনিম্ন এই তথ্য বলবে না, তখন ওগুলোতে কিন্তু মানে তোমার ইঙ্গিত করে দিবে যে কোথা থেকে কোথায় গেছে, স্পেসিফিক ভাবে বলে দিবে যদি না থাকে। আর যদি বলে তাহলে এগুলো কিন্তু সবচেয়ে মানে কথা, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে তোমরা ফিক্সড করবা, ফিক্সড করে যে কোনো এই ধরনের প্রশ্ন আসুক তুমি আরামসে কিন্তু পেরে যাবা, তরঙ্গ দৈর্ঘ্যটাকে ফিক্সড করবা। আশা করি বিষয়টা বুঝছো। তো দেখো এটার ক্ষেত্রে আমাদের হিসাবটা জাস্ট এখানে ক্যালকুলেটরের মানটা হিসাব বসালে আর কি হয়ে যায়। এটার মান যদি ক্যালকুলেটরে একটু হিসাব করি, সেটা হচ্ছে তোমার 1 বাই এই রিডবাই ধ্রুবক আমি 109 6 7 8 এটা আর কি মানটা আমি ব্যবহার করছি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে। সো আচ্ছা, এই মানটা কেমন একটা আসছে সেটা হচ্ছে এটা ক্যালকুলেটরটা ইরর দেখাচ্ছে কিসের জন্য। আচ্ছা সরি, দাঁড়াও, এই সে মান ডেল ইকুয়াল টু এসি বাই ল্যামডা, ওইটা সূত্র। আমি একবারে তাহলে মানটা বসাইনি, হ্যাঁ মান বসাই তোমাদের বলছি। দেখো 1 বাই রিডবাই ধ্রুবকের এটার ভ্যালু হচ্ছে 6.623 ইন্টু 10 পাওয়ার 23। আচ্ছা সো ভাইয়া এই যে মানটা, এই মানটা এখানে আমি বের না করে একবার ডাইরেক্ট এখানে বের করে ফেলছি, সেই জন্য একটু টাইম লাগলো। দেখো ভ্যালু হচ্ছে 1.21 ইন্টু 10 ইনভার্স 18 জুল এককে আসে, আসার কথা জুল এককে আসছে আর কি। এখানে তো কোনো অনুযায়ী আমি সব এসে এককে নিয়েছি, তো এখানে জুল এককে আর কি আসছে। সো অ্যান্সারটা আর কি এরকম অ্যান্সারটা এরকমই অ্যান্সার। তাও ধরো আমি একটু, ঠিক আছে অ্যান্সারটা এরকমই হওয়ার কথা। দাঁড়াও আমি তো একটু এটা চেক করে নি, বইটা একটু দাও বের করে দেখি এই প্রশ্নটার অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু ঠিক আছে। আচ্ছা সো দেখো এই অ্যান্সারটা কিন্তু এইটা হবে। আমি বইটা চেক করলাম, এখানে তোমাদের ভুলভাল পড়ালে ওটা তো আবার ঝামেলা হবে, কিন্তু আশা করি তোমরা কনসেপ্টটা বুঝছো যে কিভাবে এই শক্তিটা বের করছে, এই বিকৃত শক্তিটা। আমি ডাইরেক্ট এখানে ক্যালকুলেটর তোমার বসাই দেওয়া যায়। এই যে এই মানটা তোমার মনে করো যে ডেল ইকুয়াল টু এসি বাই ল্যামডা, তুমি ধরো এই এইচ এর যে ভ্যালুটা এটা তো তুমি জানো 6.626 ইনভার্স 34 জেস, তাহলে এখানে এফ এর জায়গায় তুমি খালি আর বেশি ক্যালকুলেটর তোমরা কিন্তু করবে না, অনেক সময় দেখা যায় বেশি পরিশ্রম করে খাও খাটনি কিন্তু খাটবা না, তুমি এখানে জাস্ট ডাইরেক্ট ভাই একবার বসে দিতে পারবা। এই ভ্যালুটা বসাবো, এই দুটো মান মুখস্থ, জাস্ট তোমার নিচে এই যে 1 বাই ল্যামডা আর কি। তাহলে আমি এখানে এবার আমি বুঝছি জিনিসটা, যেখানে 1 বাই ল্যামডা এখানে এভাবে বের করলেও তুমি পারতে, বা এটা মনে করো উল্টা করে তুমি বের করলেও কিন্তু পারতে। এই জাস্ট সুন্দরভাবে ভাই বসাই দেওয়া, সিম্পল ভাবে কিন্তু এখানে বসাই দেওয়া, সিম্পল হিসাব। তো এটা করলে পারতে, খালি কিন্তু একবার তোমরা এগুলোর ক্ষেত্রে একবারে ক্যালকুলেশন করবা, বারবার কিন্তু টাইম নিবা না। তো শক্তি ভাই এভাবে বের করবা। এখন তোমাদের ঘ নাম্বার প্রশ্ন যদি তুমি একটু লক্ষ্য করো ভাই, সেটা হচ্ছে অসীম হতে ইলেকট্রন কক্ষপথে আসলে দৃশ্যমান হবে কিনা। তো সেই ক্ষেত্রে ভাই সহজ হিসাব, ভাই অসীম হতে দৃশ্যমান হবে কিনা মানে তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে, কারণ দৃশ্যমানের এই বিষয়গুলো আমরা এইচএসসি লেভেলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে মোটামুটি বুঝি বা শিখছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে মূল জিনিসটা কিন্তু এইটা, এন এল বোঝা এবং এন এইচ, মানে কোন কক্ষপথে যাবে, কোন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ কোনটা, নিম্ন কক্ষপথ কোনটা। এখানে এন এল কত দেখো, কোথায় যাবে, অসীম হচ্ছে এনএইচ, এখানে বলেই দিয়েছে অ্যাকচুয়ালি অসীম, ঠিক আছে, তাহলে অবশ্যই এনএইচ অসীম এটার ভ্যালু। আর এন এল হবে হচ্ছে বি কক্ষপথ, মানে বি এর ভ্যালু কিন্তু এখন 2। তো এখন ভাই খুব সুন্দর ভাবে তুমি ই বের করবা, তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা আছে ল্যামডা ইকুয়াল টু 1 বাই তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবা। সো এখানে এটার ভ্যালু কত, ধরো আর এইচ ইন্টু 1/2 স্কয়ার বাই মাইনাস 1/0 স্কয়ার। হ্যাঁ তো মানে 0 স্কয়ার না, ভুলভাল কি বলছি, ইনফিনিটি স্কয়ার, সরি ইনফিনিটি স্কয়ার ভ্যালু কে 0, সরি এর মিস্টেকের জন্য সরি। আর এটা হচ্ছে জেড স্কয়ার এই ভ্যালুটা। এবার জাস্ট তুমি ক্যালকুলেটর মানটা বসাই দিবা। হ্যাঁ ঠিক আছে, এটার ভ্যালু আমি 109 6 7 8 ইন্টু 10 টু দি পাওয়ার ধরছি। আর এটা ভ্যালু এইটা মানটা এটা ঠিক আছে, আর এটা তো 0। সো ভাই মানটা আসে হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 8, 9.1 ইন্টু 10 ইনভার্স 8, এটা তো মিটার এককে হবে, মিটার, ঠিক আছে। অ্যান্সারটা আসছে 9.1 ইন্টু 10 ইনভার্স 8 মিটার। সো এটাকে বুঝতেই পারছো, এটাকে আমি মানে ইসে যদি দিই তরঙ্গ দৈর্ঘ্য, মানে আমরা যে বেসিক যে কমন করি, তাহলে এটাকে মনে করো 91 বলতে পারবা। হ্যাঁ 91 ন্যানোমিটার বলতে পারবা। তো 91 ন্যানোমিটার তুমি জানো 10 থেকে 100 380 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জটা হচ্ছে ইউভি রশ্মি। সো এটা কিন্তু ইউভি রেঞ্জ, ঠিক আছে, এটা লিখবা পরীক্ষায়, অবশ্যই এটা লিখবা যে কোন রেঞ্জ, আর খুশি হয়ে যাবে। আর তারপরে মনে করো তারপরে এটা লিখতেই পারো, তাহলে তো অবশ্যই দেখা যাবে না, কারণ দৃশ্যমান আলো রেঞ্জ 380 থেকে, এটা সিম্পল হিসাব। তো মূলত ভাই আজকের যেই এটা ছিল আজকের টপিকটা মূল আলোচনাগুলো কিন্তু করছি, এবং এই আলোচনাগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আমি অবশ্যই তোমাদের বলতে পারি এই জাতীয় যাবতীয় প্রশ্ন, এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে না কেন, ঘুরাই পেঁচাই প্রশ্ন আসে মাঝে মাঝে, কিন্তু সূত্র কিন্তু এগুলাই থাকবে, সূত্র এগুলো থাকবে, কনসেপ্ট এগুলো থাকবে। যেগুলো করছি ভাই ওগুলো একটু ভালোভাবে তোমরা যদি বুঝে থাকো, অবশ্যই তোমার সামনে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে না কেন পেরে যাবা। তবে যদি কোনো সমস্যা থাকে, কোনো বিষয়ে যদি সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমি সেটা নিয়ে সামনে তোমাদেরকে লেকচার দিব ইনশাল্লাহ। তোমাদের সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।